একটু একা হয়ে বসুন, কারণ এই গল্পটা সকলের সামনে শোনার মতো নয়। বুকের ভেতর লুকিয়ে রাখা কথাগুলো যখন ডানা মেলে উঠতে চায়, তখন শুধু সে জানে তার কি ভীষণ কষ্ট। আজ আমার কথাগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি। জানি না লোকে কি বলবে, কি ভাববে, কিন্তু এই পাপবোধ, এই আনন্দ, এই ভয় সব নিয়েই আমি শ্রেয়া। আমার বাড়ি নদিয়াতে। এখানকার শান্ত গ্রাম্য জীবন, সরু মেঠো পথ আর সুজলা সুফলা প্রকৃতির মাঝেও যে এমন চাপা রহস্য লুকিয়ে থাকতে পারে, তা বাইরে থেকে দেখলে কেউই বুঝতে পারবে না। আমি নিজে একজন সাধারণ গৃহবধূ, বয়স ৩০ ছুঁই ছুঁই। খুব বেশি সাজগোজ করি না, কিন্তু ঈশ্বর আমাকে যা দিয়েছেন তাতে অনেকেই হয়তো মুগ্ধ হয়। এখনও শাড়িতে আমাকে বেশ মানায়। আঁচলটা যখন আমার কোমর ছুঁয়ে থাকে, তখন কেমন যেন একটা স্নিগ্ধতা আসে। বিশেষ করে যখন হালকা গোলাপি রঙের ঢাকাই শাড়িতে হালকা করে সেজে উঠি, তখন আয়নার সামনে দাঁড়িয়ে মাঝে মাঝে আমিও চমকে উঠি নিজেকে দেখে। আমার শরীরের গঠন নিয়ে অনেকেই প্রশংসা করেছে, কিন্তু আমি কখনো সেদিকে কান দিইনি। তবুও মনের গহীনে কোথাও একটা চাপা ভালো লাগা কাজ করে, যখন বুঝি যে আমার এই সাধারণ রূপেও কেউ আটকে যায়। এই কথাগুলো বলার সাহস কেন পেলাম, কিভাবে পেলাম, তা হয়তো গল্পের শেষে আপনারা বুঝতে পারবেন। তবে তার আগে অনুরোধ রইল, গল্পটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমার এমন অনেক লুকানো কথা বলতে সাহায্য করবে। আমার স্বামী রতন কর্মসূত্রে বেশিরভাগ সময়ই বাইরে থাকেন। তিনি ভালো মানুষ, রোজগারপাতিও মন্দ করেন না। তবে কেমন যেন একটা দূরত্ব রয়ে গেছে আমাদের মাঝে। বিয়েটা হয়েছিল দেখে শুনে, ভালোবাসার পাঠ ছিল না বললেই চলে। সংসারের মায়া, দায়িত্ব এসবের মাঝেই আমাদের সম্পর্কটা থমকে গিয়েছিল। একা লাগতো খুব, বড্ড বেশি একা। রাত যখন গভীর হতো, নিজের ঘরে বসে চুপচাপ বই পড়তাম, নয়তো জানালার বাইরে তাকিয়ে অজস্র তারা গুনতাম। মনে হতো যেন আমিও ওই তারাদের মতোই একা, লক্ষ কোটি গ্রহ নক্ষত্রের মাঝেও আমার নিজস্ব শূন্যতা। আমার জীবনে সেই শূন্যতা পূরণ করতে আসে আমার দেবরের ছেলে, আমার দেবর ছোটন। ছোটন নামটা শুনলে কেমন বাচ্চামো মনে হলেও সে আর ছোটটি নেই। সদ্য কলেজ পাশ করে বাড়িতে ফিরেছে, সদ্য ২৬ বছরের তরতাজা যুবক। চওড়া কাঁধ, তীক্ষ্ণ চোখ আর হাসলে গালে টোল পড়ে। ছোটন যখন প্রথমবার বাড়িতে এলো, তখন আমি ওকে দেখে চিনতে পারিনি। কত বছর পর দেখলাম। একটা বাচ্চা ছেলে কখন যেন এমন পুরুষ হয়ে গেছে টেরই পাইনি। প্রথম প্রথম ছোটন আমার সাথে খুব একটা কথা বলতো না, হয়তো আমার স্বামী বাড়িতে নেই বলে একটু আড়ষ্ট ছিল। আমি ওর যত্ন নিতাম, খাবার দিতাম, জামা কাপড় গুছিয়ে দিতাম। ও আমাকে বৌদি বলে ডাকত। সেই ডাকের মধ্যে অদ্ভুত একটা সম্মান আর সমীহ ছিল। কিন্তু দিনে দিনে সেই সমীহ ধীরে ধীরে অন্য রূপে পরিবর্তিত হতে শুরু করল। ওর চোখের ভাষা পাল্টে গেল। যখন খাবার দিতাম, তখন দেখতাম ওর চোখ কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে থাকত, আমার শরীরে, আমার মুখের দিকে। আমি প্রথম প্রথম পাত্তা দিতাম না, ভাবতাম হয়তো লজ্জা পাচ্ছে। কিন্তু ওর সেই চাহনি কেমন যেন একটা অস্বস্তি তৈরি করত আমার মনে। অথচ আমি ওর দিকে তাকালেই ও চোখ নামিয়ে নিত, যেন কিছুই হয়নি। এই লুকোচুরি খেলাটা আমার জীবনে একটা নতুন মোড় নিয়ে এলো। একদিন রান্না করছিলাম, সকালের নাস্তার জন্য লুচি ভাজছিলাম। হঠাৎ গ্যাস ফুরিয়ে গেল। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। রতন বাড়ি থাকলে তিনিই ঠিক করে দিতেন। ছোটনকে ডাকতেই ও দৌড়ে এলো। সিলিন্ডার বদলানোর সময় ও আমাকে সরে যেতে বলল। আমি কিছুটা সরে দাঁড়িয়ে ওকে কাজ করতে দেখলাম। ও যখন সিলিন্ডারটা উঁচু করে বসাতে যাচ্ছিল, তখন হঠাৎ করে হাত ফসকে গেল। আমি ভয়ে আহ করে উঠলাম আর ইনস্টিংক্টিভলি ওর দিকে হাত বাড়ালাম। ব্যাস, আমাদের শরীরের প্রথম ঘনিষ্ঠতা ঘটল সেদিন। ও সিলিন্ডারটা কোনোরকমই সামলে নিতে পারলেও ওর হাত আমার হাতে লেগে গিয়েছিল। বিদ্যুতের ঝলক যেন আমার শরীরে খেলে গেল। ওর হাতের স্পর্শে আমি কেমন যেন কেঁপে উঠলাম। ও দ্রুত হাত সরিয়ে নিয়ে বলল, সরি বৌদি। আমি দেখলাম ওর মুখ লাল হয়ে গেছে, আমার অবস্থাও একই। সেদিন থেকেই কেমন যেন একটা অদৃশ্য সুতোয় বাধা পড়ে গেলাম আমরা দুজন। এরপর থেকে ছোটন আমার আশেপাশে থাকত। আমি যখন কাপড় শুকাতে দিতাম ছাদে, তখন ও হয়তো পাশের বাগান থেকে আমার দিকে তাকিয়ে থাকত।
ওর সেই লুকানো দৃষ্টি আমি বুঝতে পারতাম। একটা গভীর টান অনুভব করতাম আমি, যা আগে কখনো করিনি। আমার স্বামীর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক থাকলেও সেখানে ভালোবাসার গভীরতা ছিল না, কিন্তু ছোটনের চোখে আমি সেই গভীরতা দেখতাম, যা আমাকে প্রতিদিন নতুন করে ভাবাত। আমার দিনগুলো কেমন যেন রঙিন হয়ে উঠল। ওকে দেখলেই আমার ভেতরে একটা অচেনা শিহরণ জাগত। ওর সাথে কথা বলতে ভালো লাগত। ও আমার সব কথা মন দিয়ে শুনত, আমার ছোটখাটো পছন্দের খেয়াল রাখত। একদিন আমি বললাম, ছোটন, আমার না তেঁতুলের আচার খেতে খুব ইচ্ছে করছে। পরের দিন দেখি ও দূর গা থেকে টাটকা তেঁতুল নিয়ে হাজির। আমার জন্য একটা ছোট্ট কাচের বয়ামে তেঁতুলের আচার বানিয়ে এনেছে। আমার চোখে জল এসে গিয়েছিল। এত বছর ধরে কেউ আমার ছোট ছোট পছন্দের কথা এভাবে ভাবেনি। সেই দিন থেকে ছোটনের প্রতি আমার এক অন্যরকম টান তৈরি হলো। এটা শুধু ভালোবাসা ছিল না, এটা ছিল এক অদ্ভুত নির্ভরতা। আমি বুঝতে পারছিলাম আমি নিষিদ্ধ এক পথের দিকে এগোচ্ছি, কিন্তু নিজেকে থামানোর শক্তি আমার ছিল না। ছোটনও যেন আমাকে এক নতুন রূপে দেখছিল। সে আমার শাড়ির ভাঁজে, চুলের ঢোলে বা কথা বলার ভঙ্গিতে এক গভীর মনোযোগ দিত। আমার একা থাকার সুযোগে ও রাতের বেলা আমার ঘরে এসে বসত। আমরা চুপচাপ কত গল্প করতাম। প্রথম প্রথম একটা দূরত্ব বজায় থাকলেও দিনে দিনে সেই দূরত্ব কমতে শুরু করল। এক রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর ছোটন দরজার চৌকাঠে হেলান দিয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি ওর দিকে তাকাতেই ও বলল, বৌদি, আপনার হাতে এত সুন্দর রান্না হয়, আমি আর কোথাও খেতে পারি না। আমি হাসলাম। ও একটু এগিয়ে এসে বলল, আপনার হাসিটাও খুব সুন্দর জানেন। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম। ও আমার দিকে আরও একটু এগিয়ে এলো, একদম আমার পাশে। আমাদের শরীর প্রায় লেগে যাচ্ছিল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখগুলো কেমন যেন নেশাগ্রস্ত। ও আমার হাতটা ছুঁয়ে বলল, বৌদি, আপনার হাতটা কেন এত ঠান্ডা? শরীর খারাপ লাগছে? ওর হাতের স্পর্শে আমার বুক ধরফর করে উঠল। আমি মাথা নেড়ে না বললাম। ও আমার হাতের ওপর নিজের হাতটা রাখল। আমি সরিয়ে নিতে পারলাম না। কেমন যেন একটা আচ্ছন্নতায় ডুবে যাচ্ছিলাম আমি। আমাদের এই গোপন অভিসারগুলো আরও ঘনিষ্ঠ হতে শুরু করল। রাত পারলে, সবাই ঘুমিয়ে পড়লে ছোটন আমার ঘরে আসত। আমরা কোনো কথা বলতাম না, শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকতাম। ওর নিঃশ্বাস আমি অনুভব করতে পারতাম। ওর শরীর থেকে আসা উষ্ণ গন্ধ আমাকে আরও বেশি করে আচ্ছন্ন করত। একদিন রাতে ও আমার খুব কাছে চলে এলো। আমি প্রায় ওর সাথে মিশে যাচ্ছিলাম। আমার বুকের ভেতরটা ধুকভুক করছিল। ও আমার চুলের গোছায় হাত রাখল, আলতো করে আমার চুলগুলো সরিয়ে দিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। ওর হাত আমার কাঁধ থেকে আলতো করে নেমে এলো আমার কোমরের দিকে। আমি কাঁপতে লাগলাম। ওর স্পর্শে আমার সমস্ত শরীর শিহরিত হচ্ছিল। আমি ওকে বাধা দিতে পারছিলাম না, যেন আমার সব শক্তি কেড়ে নিয়েছিল ওর উপস্থিতি। ও আমার কানে ফিসফিস করে বলল, বৌদি, আপনাকে আমি ভীষণ ভালোবাসি। এই কথাগুলো শুনে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আমি জানতাম এটা ভুল, সমাজের চোখে মহাপাপ, কিন্তু আমার মন তখন কোনো যুক্তি মানছিল না। আমার ভেতরে জমে থাকা সমস্ত শূন্যতা যেন ওর ভালোবাসায় পূর্ণ হচ্ছিল। সেদিন রাতে আমরা প্রায় সীমারেখা পার করে ফেলছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমার ভেতরের বিবেক আমাকে আটকে দিল। আমি ওর হাতটা ধরে সরিয়ে দিলাম। ও কষ্ট পেল। আমি নিজেকে সংযত করে বললাম, ছোটন, এটা ভুল। ও আমার দিকে একটা দীর্ঘশ্বাস ফেলে তাকালো। সেই রাতে আমরা আর কোনো কথা বলিনি। পরদিন থেকে ছোটন আমার থেকে দূরে দূরে থাকত। ওর চোখে ছিল গভীর এক কষ্ট, আর আমার মনে ছিল সীমাহীন এক অপরাধবোধ। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কটা আমাকে শুধু যন্ত্রণা দেবে। সমাজের চোখে আমি অপরাধী, নিজের কাছেও আমি অপরাধী। আমার স্বামীকে ঠকাচ্ছি, ওর ছোট ভাইকে ভুল পথে টানছি। এই অনুভূতিগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। বেশ কিছুদিন পর একদিন ছোটন আমার সামনে এসে দাঁড়াল। ওর চোখে আর সেই তীব্র ভালোবাসা ছিল না, ছিল এক কঠিন সিদ্ধান্ত। ও আমাকে বলল, বৌদি, আমি চলে যাচ্ছি। আমি আর এখানে থাকতে পারব না। আমাদের এটা ভুল। আমি সেদিনও কেঁদেছিলাম, কিন্তু ওর সিদ্ধান্তটাকে মেনে নিয়েছিলাম। এটা আমাদের দুজনের জন্যই ভালো ছিল। ও চলে গেল। আমি আবারও একা হয়ে গেলাম, কিন্তু এবার একা হওয়ার কষ্টটা আগের চেয়েও গভীর। তবে এবার আমার মনটা শান্ত ছিল। আমি জানতাম যা হয়েছে তা ভুল, কিন্তু তার থেকে যে শিক্ষা পেয়েছি তা অমূল্য।
ভালোবাসা অন্ধ হতে পারে, আবেগ ভুল পথে চালিত করতে পারে, কিন্তু দিনের শেষে আমাদের নিজেদের বিবেক আর সমাজের মূল্যবোধের কাছে ফিরতেই হয়। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছিল যে কোনো সম্পর্কে সততা আর আত্মনিয়ন্ত্রণ কতটা জরুরি। জীবনের কিছু সম্পর্ক বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে তার টানাপড়েন অনেক জটিল হতে পারে। তাই সব সময় সতর্ক থাকতে হয়, নিজের মনকে বসে রাখতে হয়। না হলে জীবনের গল্পটা এমন করুণ পরিণতিতে শেষ হতে পারে, যার জন্য শুধু অনুশোচনাটুকুই পড়ে থাকে। জীবন একটাই, তাকে সঠিক পথে পরিচালিত করাই আমাদের আসল কর্তব্য।